প্রিয় প্রণয়িনী সিজন ২, লেখিকা জান্নাত নুসরাত, পর্ব ৫। বাড়ির বাহিরে ভয়ঙ্কর রকম চিৎকার চেঁচামেচি হচ্ছে। গত ৮ ঘন্টা যাবৎ ইসরাত এই চিৎকার, গালি, বিকট শব্দ শুনতে শুনতে তার কান ব্যথা হয়ে গিয়েছে। তাই আর সহ্য করতে না পেরে সোফার ওপর রাখা কুশন দিয়ে ২ কান চেপে ধরে মাথা নিচু করে বসে আছে। নাজমিন বেগম চিন্তিত মুখে বসে আছেন সোফার উপর। তিনি একবার রাগে লাল হওয়া নুসরাতের মুখ দেখছেন, একবার বাহিরের দিকে তাকাচ্ছেন। নুসরাত আর সহ্য করতে পারল না বাহিরের এত হাঙ্গামা। লাফ মেরে বসা থেকে উঠে দাঁড়ালো। নিজের ওভারসাইজ টি শার্টের ভাঁজ হওয়া জায়গা টেনে ঠিক করে বাইরের দিকে পা বাড়াতেই পিছন থেকে হাতে টান অনুভব করল। এক মুহূর্তে বুঝে ফেলল কে হাত টেনে ধরেছে। অলস দৃষ্টি পেছনে দিতেই নাজমিন বেগমের রাগী চোখ মুখ নিজের অক্ষিকোটরে ভাসল। এক আঙুল তুলে নাজমিন বেগম নুসরাতকে শাসিয়ে বললেন, সাবধান, এক পা বাড়ির বাইরে রাখবি না তুই। তোর বাপ ওখানে আছে, সেজো ভাই, ছোট ভাই আছে, সবাই সামলে নিবে। তুই চুপচাপ এখানে বস, না হলে আজ আমার জুতোর বাড়ি থেকে কেউ তোকে রক্ষা করতে পারবে না। নুসরাত নাজমিন বেগমকে আর খেপালো না, চুপচাপ গিয়ে সোফার উপর বসলো এক পা তুলে। ইসরাত এখনো কপাল ভাঁজ ফেলে বসে আছে মেঝেতে। নাজমিন বেগম অন্যমনস্ক হতেই নুসরাত সেদিকে একবার দেখলো, তারপর সোফা থেকে লাফ মেরে নেমেই ভূ দৌড় দিল বাহিরের দিকে। নাজমিন বেগম পেছন থেকে কিছু বলতে নিবেন, ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছে। নুসরাত নাসির মঞ্জিলে ত্রিসীমানার বাহিরে। ইসরাতের দিকে বিরস মুখে চেয়ে চিন্তিত গলায় আওড়ালেন, চলে গিয়েছে আবার তোর বাপের সাথে মিলে ঝগড়া করতে। ওখানে পুরুষরা আছে, ও যাবে কেন? বাপের মতো খবিশ হয়েছে মেয়েটা। বাপও লাই দিয়ে দিয়ে ব্যাটা বানাচ্ছে। যেদিন ওনার মাথার উপর উঠে দিন টানা বলে নাচবে, সেদিন মজা বুঝবেন। ইসরাত মায়ের দিকে চেয়ে মিষ্টি হাসে, দোকান থেকে কুশন নামিয়ে মেঝেতে রাখে, রিনরিনে গলায় বলে, চিন্তা করো না আম্মু। নুসরাত উল্টাপাল্টা লজিক দিয়ে মন্টু চাচাকে সামলে নিবে। আর দোষ তো মন্টু চাচার। উনি কেন আমাদের জমির ওপর বারবার নিজের সীমানা ঢুকিয়ে দেন? নাজমিন বেগম প্রলম্বিত শ্বাস ফেললেন। ইসরাতের দিকে এক পলক চোখ বুলিয়ে অবসন্ন কণ্ঠে বললেন, তুই তো ওর পক্ষ টানবি, তোর বোন না? আচ্ছা তুই এরকম হলি, তাহলে ও ওই রকম কেন হলো? কার মতো হয়েছে এক আল্লাহ ভালো জানে। ইসরাত হাসে, হেস্য নরম গলায় করে বলে ওঠে, আমি এরকম বলেই ও ওরকম হয়েছে। দুজন ভালো হলে তো আর তোমাদের কোনো দুশ্চিন্তা থাকতোই না। তাই একটু দুশ্চিন্তা থাকার জন্য আল্লাহ ওকে ওরকম বানিয়েছেন। আর তুমি জানো না ও কার মতো হয়েছে? ইসরাত কথাটা শেষ করে নাজমিন বেগমের দিকে প্রশ্নার্থক চোখে তাকায়। ইসরাতের প্রশ্নের উত্তরে নাজমিন বেগম দুপাশে মাথা নাড়ান। ইসরাত গলার আওয়াজ নামিয়ে নিয়ে বলে, বড় আব্বুর মতো হয়েছে। নাজমিন বেগম কপালে ভাঁজ ফেলে উদ্বেগ নিয়ে জিজ্ঞেস করেন, তুই কিভাবে জানলি বড় ভাইয়ের মতো হয়েছে? ইসরাত ফিসফিস করে বলে, দাদি বলেছে। মা মেয়ে দুজন দুজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফিক করে হেসে ফেলে। শিকদার বাড়ির কর্তা নিজাম শিকদার, শিকদার মঞ্জিলে নিজাম শিকদার ও তার 2 নাতি নাতনির বসবাস। রোড অ্যাক্সিডেন্টে ছেলে আর ছেলের বউ মারা যাওয়ার পর নাতি নাতনি তার কাছে বড় হয়েছে। বড় নাতির নাম আরমান শিকদার আর ছোট নাতনির নাম সৌরভী শিকদার। বর্তমানে 28 বছর বয়সী আরমানের জন্য নিজাম শিকদার পাত্রীর খোঁজ করছেন। আর ভালো পাত্রী পেলেই তিনি আরমানের গলায় হাত চেপে ধরে বিয়ে দিয়ে দিবেন সেই পাত্রীর সাথে। নিজাম শিকদারের একটা মেয়েকে আরমানের জন্য পছন্দ হয়েছে। মেয়েটা যেমন সুন্দর তেমন লম্বা, কথা বলার ধরন, ভদ্রতা, নম্রতা, সব দিক দিয়ে মেয়েটাকে তার কাছে ভালোই লেগেছে। কি সুন্দর করে কথা বলে! বড়দের যখন সালাম দেয় মাথা নিচু করে, তখন মনে হয় কোনো কোকিল কুকু শব্দ করে গান গাইছে। তাই নিজাম শিকদার মেয়েটার নাম দিয়েছে কোকিলাসুরি। মেয়েটাকে তার পছন্দ হয়েছে, কিন্তু এখনো কিছুটা যাচাই বাছাই করার বাকি আছে। তাই তিনি সবসময় চোখ স্থির রেখেছেন নাসির মঞ্জিলের দিকে। সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত এক টাইম করে তিনি প্রতিদিন গিয়ে বসেন নিজের বাড়ির রাস্তার দিকে হওয়া বড় বারান্দায়। আর সেখানে বসে কখনো উকিঝুঁকি মারেন, তো কখনো বারান্দায় রাখা বেতের সোফার উপর উঠে লাফ মারেন। আবার কখনো পাশের বাড়ির মেয়েটা বারান্দায় আসলে নিজাম শিকদার লাফ ঝাঁপ মেরে দৃষ্টি আকর্ষণ করেন। তখন মেয়েটা তার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দেয় আর কোকিলা স্বরে সালাম দিয়ে বলে, কেমন আছেন দাদু ভাই? এটা বললেই তার মনে একটা কথা বাজে। কি চমৎকার গলা মেয়েটার, শুনলেই মন ভরে যায় তার। আজও তার ব্যতিক্রম নয়। নিজাম শিকদার বারান্দায় এসেছেন নাসির মঞ্জিলে নজর রাখার জন্য,
কিছুক্ষণ অপেক্ষা করার পর হঠাৎ কানে আসে একাধিক পুরুষের গলার আওয়াজ। বিরক্তিতে চবর্গীয় শব্দ বের করে বিড়বিড় করেন নিজাম শিকদার, আবার ঝগড়া লাগিয়ে দিয়েছে এই মন্টুটা। এর জন্য একটু শান্তিতে পাশের বাড়িতে নজরও রাখা যাচ্ছে না। হাই আল্লাহ, এদের জন্য মনে হয় আমার নাতিটার বিয়েই হবে না। নিজের বিরক্তি চেপে বারান্দায় রাখা বেতের সোফায় গিয়ে বসলেন নিজাম শিকদার। ফ্লাক্স থেকে চা ঢেলে এক চুমুক দিতেই কুহু কুহু করে কেসে উঠলেন। সামনের দিকে তাকাতেই চোখ রসগোল্লা হয়ে গেল। চায়ের কাপ রেখে বিড়বিড় করলেন, এসে গিয়েছে টর্নেডো। এই জন্য মনে হচ্ছিল এতক্ষণ ধরে কিছু একটা নেই, কিছু একটা নেই। বাপরে কি গলার আওয়াজ মাইয়ার, বাপের থেকে জোরে ধমক মারে। নিজাম শিকদার বুকে এক হাত চেপে ধরেন, সূরা ইখলাস ফাতিহা পড়ে ফু দেন বুকে। একটুর জন্য তার হাতটা আল্লাহ তাআলার কাছে গিয়ে পিয়ারি হয়ে যায়নি, এটাই বেশ। বুকে ফু দেয়া শেষ হতেই কানে আসে এই চোখ বলা শক্ত গলার আওয়াজ। কে কাকে চুপ বলছে সেটা দেখার জন্য বারান্দার রেলিং ধরে উঁকি মারতেই দেখলেন মন্টুর ছেলে সজীব এসেছে। নাক উপরে তুলে ফেললেন নিজাম শিকদার। চোখ মুখে ভারী বিরক্তি এনে নিজ মনে আওড়ালেন, আসছে। এই মেয়ের হাতে মার খেতে এসেছে এখানে। ওর বাপ চাচাকে ধমক মেরে বসিয়ে রাখে, সেখানে তুই কোন ক্ষেতের মুলারে সজীব? আজ নির্ঘাত তুই এই মেয়ের হাতে মার খাবি। নিজাম সাহেবের চিন্তার কারণে আঘাত পড়ল সজীবের বোঝানো স্বরে বলা কথায়। সজীব বলছে, নুসরাত, আপনি রাগ করছেন কেন? আমি আব্বাকে বুঝিয়ে আপনাদের জায়গা থেকে সীমানা সরিয়ে দিব। দয়া করে রাগ করবেন না, আপনার প্রেশার হাই হয়ে যাবে। কথাটা শেষ হতেই নুসরাতের ভারী কণ্ঠের চিৎকার ভেসে আসলো। নিজাম শিকদার কানে দুই আঙুল ঢুকিয়ে চেপে ধরলেন, বিড়বিড় করলেন, কি ভয়ঙ্কর আওয়াজ! কিভাবে আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে বলে এই মেয়ে? এই চোপ বলে। এভাবে বললে তো কোনো জঘন্য অপরাধী কাঁপতে কাঁপতে হার্ট অ্যাটাক করে মরে যাবে। কি তেজ মেয়ের মাইগি! এই জন্য এই মেয়েকে আমার মোটেও পছন্দ নয়। কীরকম ছেলেদের মতো আচরণ করে, আর লম্বায়ও কেমন বাপের সমান হয়ে যাচ্ছে। নিজাম শিকদার চোখ ছোট ছোট করে তাকান, নিজের কথা শুধরে নিয়ে বলেন, না না, বাপের মতো লম্বা হয়নি এখনো। পোলা হলে এতদিনে বাপকে পার করে ফেলতো। বাপরে এই মেয়ে, মেয়ে হয়ে যা করছে, যদি ছেলে হতো তাহলে তো। নিজাম শিকদার আর ভাবতে পারলেন না, পকেট থেকে ফোন বের করে ক্যামেরা অন করলেন। ভিডিও করার জন্য হেলালের কাছে এসব পাঠাবেন মেয়েটার কীর্তি কারনামা। সেও দেখুক তার বাড়ির মেয়ে কী লেভেলের ডেঞ্জারাস। নিজেকে একবার বাহবা দিয়ে দিলেন নিজাম শিকদার। ঠিক সময় মোবাইলটা অন করার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত করা ঝগড়ার ভিডিও করলেন বারান্দায় দাঁড়িয়ে। তারপর এইচডি ব্যবহার করে ভিডিওটা হেলাল সাহেবের নাম্বারে সেন্ড করে দিলেন। ঠোঁট চোখা করে মারামারি জায়গায় দিয়ে তাকিয়ে হি হি করে হাসলেন। বুঝতে চাইলেন কে আসলে ঝগড়ায় জিতেছে। তিনি জানেন কে জিতবে, তাও একটা জানার আগ্রহ আছে এই বিষয়ে। নিজাম শিকদার দেখলেন বাপ মেয়ে হাসি হাসি মুখ করে উল্টো পথে চলে যাচ্ছে। আর এখন কি হবে? বাপ মেয়ে রেস্টুরেন্টে ঢুকে নিজেদের জেতার আনন্দ উল্লাস করবে। যত সব পাগলদের পাগলামি। এই নাসিরটাও এই পাগল মেয়ের সাথে থেকে থেকে ওর মতো পাগল হয়ে গিয়েছে। কেউ ঝগড়া জেতার আনন্দে রেস্টুরেন্টে খাবার খেতে যায়? হ্যাঁ। নিজাম শিকদার দীর্ঘশ্বাস ফেলে সামনের বাড়ির বারান্দায় নজর রাখতে শুরু করলেন। এত ঝগড়া হয়ে গেল, তাও ওই ভদ্র মেয়েটার নড়াচড়ার একটা শব্দ পাওয়া গেল না। মেয়েটা আসলেই মায়ের মতো ভদ্র হয়েছে। হেলাল সাহেব সেন্টার টেবিল থেকে নিজের চিকন লেন্সের চশমা পরতে পরতে ডাক দিলেন, এই আরস, এদিকে আসো, দেখে যাও নিজাম চাচা কি দিয়েছে। আরস অনীহা নিয়ে বন্ধ দরজার বাহিরে তাকালো, বিরক্তিতে চোখ চোখা করে শ্বাস ফেলল। অলস ভঙ্গিতে বিছানা থেকে উঠে দাঁড়াতেই ভেসে উঠল পুরুষালী চওড়া কাঁধ বিশিষ্ট শরীর। আরও হাত উপরে তুলতেই হাতে মোটা মোটা মাসলসগুলো বের হয়ে আসলো। উদাম গায়ে টি শার্ট জড়িয়ে নিয়ে ধীর পায়ে এগিয়ে গেল ড্রয়িং রুমের দিকে। বাবা ডাকে সাড়া দিতে বাহিরে বেরিয়ে আসতেই হেলাল সাহেব চিকন লেন্সের চশমা নাড়িয়ে চাড়িয়ে চোখে পড়ে নিয়ে জিজ্ঞেস করেন, এত লেট করলে কেন? আরস কপাল কিঞ্চিত কুঁচকে যায়। কোথায় সে লেট করলো? বেশি হলে 2 মিনিট পর ড্রয়িং রুমে আসতে, তাই বলে এত লেট বলবে? অবসন্ন চোখে হেলাল সাহেবের দিকে তাকিয়ে নিজের ভুল স্বীকার করে নিয়ে রাশভারী গলায় বলে, আম সরি পাপা। হেলাল সাহেব হাত দিয়ে নিজের পাশ দেখিয়ে দেন বসার জন্য। আরস দন্তপাটি একটার সাথে আরেকটা চেপে নিজের বিরক্তি লুকাতে চায়। সে জানে এখন কি হবে। তাকে পাশে বসিয়ে রেখে একের পর এক কথা বলবেন হেলাল সাহেব, আর তার বন্ধুবান্ধব কি ফটো ভিডিও পাঠিয়েছেন তাই দেখাবেন। অত্যাধিক বিরক্তি চেপে যায় নিজের গম্ভীর মুখের আড়ালে। সোফার পিছনের দিকে ভর দিয়ে চোখে এক হাত রেখে শুয়ে পড়ে। হেলাল সাহেব আরও সেদিকে তাকিয়ে নাক কুচকান। চোখ ফিরিয়ে সামনে রাখতেই জাইনের সাথে চোখাচোখি হয়। জাইন পানি নিতে এসেছিল কিচেনে।
বাবাকে হাতে মোবাইল নিয়ে বসে থাকতে দেখেই পা টিপে টিপে পালাতে চাইছিল, তার আগেই চোখাচোখি হয়ে গেল। গম্ভীর করে রাখা মুখটাই টেনে হাসি আনলো, বা হাসিটা বড়ই নিরর্থক লাগলো। বোকার মতো হাসতে দেখে হেলাল সাহেব ব্যগ্র কণ্ঠে জিজ্ঞেস করলেন, এরকম বোকার মতো হাসছো কেন? জাহিন দুপাশে মাথা নাড়িয়ে মৃদু কণ্ঠে বলে, জি না, কিছু না। হেলাল সাহেব তীক্ষ্ণ চোখ জাহিনের দিকে বুলিয়ে বলেন, এদিকে আসো। জাহিনের মুখের রং উড়ে যায়, পাংশুটে মুখ বানিয়ে বিড়বিড় করে, যার ভয় পাচ্ছিলাম তাই হলো। আল্লাহ এবারের মতো বাঁচিয়ে নাও, 2 রাকাত নফল নামাজ আদায় করব। বিরস মুখে এগিয়ে আসে সামনের দিকে, সেন্টার টেবিলে পানির বোতল রেখে হেলাল সাহেবের পাশে বসে। হেলাল সাহেব হোয়াটসঅ্যাপে ঢুকেই নিজাম চাচা লেখা জায়গায় টাচ করেন, গলার আওয়াজ মৃদু রেখে নিজেকেই বলেন, চাচা আবার কি পাঠালেন? ইনবক্সে একটা ভিডিও দেখতেই জাইনের দিকে ফোন বাড়িয়ে দিলেন। জাইন জানে কি করতে হবে, সে বাড়িয়ে দেওয়া ফোন হাতে নিয়ে ভিডিওটা ডাউনলোড করে, তারপর নিষ্প্রভ চোখে বাবার দিকে চেয়ে বলে, এসে গিয়েছে। হেলাল সাহেব ঝাঁজ মিশ্রিত কণ্ঠে বলেন, এসে গিয়েছে যখন তাহলে বাজাচ্ছ না কেন? আমার মুখ দেখছো কেন বসে বসে? জায়ান কথা বাড়ায় না, ভিডিও প্লে করে হেলাল সাহেবের দিকে বাড়িয়ে দিতেই দেখা যায় নাসির সাহেব, সোহেব সাহেব, শাহেদ সাহেব আর একটা মেয়ে। জাইন চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকে, চেনার চেষ্টা করে কারা এরা। তখনই কানে ভেসে আসে বজ্রকণ্ঠে কারোর বলা কথা, সজীবের বাচ্চা, তুই চুপ থাক, তোর বাপ এতদিন ধরে আমাদের জায়গা থেকে সীমানা সরায়নি, তাহলে এখন তুই বললে সরাবে কেন? এতদিন সরানোর কথা বলিসনি কেন? আজ তুই আর তোর বাপ দুটো আমার হাতে ধুলাই হবি। আব্বা আসেন আসেন, ভয় পাবেন না, আমি আছি তো, দুজনে মিলে এদের একদম ঠিক করে দিব। জাহিন একবার হেলাল সাহেবের দিকে তাকালো, আরেকবার ফোনের ভিডিওর দিকে। ফোনের লাউড স্পিকারের জন্য আরশের চোখ থেকে কাঁচা ঘুম পালিয়েছে, মাথা বাড়িয়ে দেখতে নিবে কি দেখছেন হেলাল সাহেব। হেলাল সাহেব ফোন লুকিয়ে ফেললেন হাতের নিচে। আরশ ভড়কে গেল হেলাল সাহেবের মোবাইল লুকানো দেখে। ভ্রুযুগল কুঞ্চিত করে গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, ভাইয়া, বাবা কি লুকালো? জাহিন কিছু বলতে নিবে, হেলাল সাহেব মুখ চেপে ধরলেন দুহাত দিয়ে, চোখের ইশারায় না করলেন। কোনো কিছু না বলতে জাহিন হেলাল সাহেবের কথাটা ফেলে দিল না, 2 কাঁধ উপরে তুলে বলল, আমি কি জানি? আরশ কপালে 1 হাত রেখে পুরুষালী পুরু কণ্ঠে বলে, কারোর গলার আওয়াজ শুনলাম, মনে হয় মনের ভুল। হেলাল সাহেব আরশের দিকে চোরা চোখে তাকিয়ে থেকে মিছিমিছি রাগ কণ্ঠে এনে বললেন, এই আরশ, তুমি তোমার রুমে যাও, আমার আর জাহিনের কিছু বিশেষ আলোচনা আছে। আরশ কপালে গাঢ় ভাঁজ ফেলে তাকিয়ে থাকে দুজনের দিকে। সে যতটুকু জানে পাপার সাথে ভাইয়ের সম্পর্ক এত ভালো না, তাহলে তাদের আবার কি গুরুত্বপূর্ণ কথা থাকতে পারে? নিজের অতর্কিত চিন্তা একপাশে ফেলে রেখে আরশ উঠে দাঁড়ায়। ম্যাচম্যাচ করতে থাকা শরীর ঠিক করার জন্য 2 হাত উপরে তুলে শরীরের আড়মোড়া ভাঙে, কান খাড়া রেখে ধীর পায়ে এগিয়ে যায় সামনের দিকে। তখনই কানে আসে ফিসফিস করে বলা কথা, বাবা ভাইয়ের কণ্ঠ। জাইন নিচু স্বরে জিজ্ঞেস করছে, ওই মেয়েটাকে? হেলাল সাহেব তার থেকে আরও বেশি নিচু সুরে বলেন, তোমার মেজো চাচার ছোট মেয়ে। জাহিন মাথা নাড়ায়, আরশ গলা খাকারি দিতেই হেলাল সাহেব কেঁপে ওঠেন। ভরকানো চোখের সামনের দিকে এক পলক চাইতেই আরশ গলা পরিষ্কার করে বলে, মেয়েটার গলার স্বর কি বিশ্রী পাপা! মেয়ের গলা নাকি বাজ পাখির গলা আমি ঠিক বুঝতে পারিনি। স্যার কি বিশ্রী! হেলাল সাহেব হে হে করে হাসলেন, মাথা নাড়িয়ে ভরকে যাওয়া চেহারা নিয়ে এলোমেলো কণ্ঠে বললেন, ঠিক, একদম ঠিক আছে, মেয়েদের গলা একেবারে কোমল হওয়া উচিত। এই মেয়ের গলা নয় যেন ফাটা মাইক, আই মিন ফাটা বাঁশ।